This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক একটা দিন মসৃণ, আরেকটা দিন উঁচু নিচু। এটা আমরা বুঝি, এগুলো শুধু কবিতায় নয়, বাস্তব জীবনেও বুঝি। আজকে যেরকম, আজকে জানেন তো দুপুর তখন কটা হবে, 2টো। হঠাৎ দেখলাম নিউজ রুমে ব্যাপক শোরগোল, বিরাট চিৎকার চেঁচামেচি চলছে, দৌড়ঝাঁপ। এরকম হয়, আমাদের রেগুলারই হয়। কিছু কিছু খবর আসে আর ব্যাস সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে। তাই ভাবলাম যে কী হয়েছে একটু দেখি। দেখতে গিয়ে দেখলাম গুলি চলেছে। আর আমাদের সাংবাদিক কুল সেটা নিয়ে তখন দ্বিধাবিভক্ত হয়ে গেছে। বাংলার সংবাদ মাধ্যমও তাদেরও দেখে বোঝা যাচ্ছে যে সেটা নিয়ে একটা ভাগ হয়ে গেছে মোটামুটি। এক পক্ষ চোখ পেতেছে ওই কুলতলিতে সাদ্দামের সুড়ঙ্গে, ওটা সুড়ঙ্গ নাকি ওটা শৌচের নালী, সেটা নিয়ে একদম জোর গবেষণা চলছে। কারণ পাবলিকের আগ্রহ তাতে যথেষ্ট বেশি। সবাই জানতে চান ঘরের মধ্যে খাটের তলায় এরকম সুড়ঙ্গ কি আর কবে বানিয়েছে বলুন, আগ্রহ তো থাকবেই। এবার তারপরেও আরও অনেক কিছু আছে। ধরুন সোনারপুরে ওই যে জামাল উদ্দিনের রিসর্টের মতো প্রাসাদ, সেটা নিয়েও কি মানুষের কৌতূহল খুব কম? একদম না, বরঞ্চ প্রচুর বেশি। এবং তার মানে পেছনে কারণটা কি না, ভীষণ ভাবনা, দুশ্চিন্তা বলতে পারেন। শুধু তোলাবাজি করে অমন প্রাসাদ তৈরি করা যায়? কী করে যায় বলুন তো? আমি নিশ্চিত জানেন তো আগামী দিনে লগ্নি বিশেষজ্ঞরা এই নিয়ে গবেষণা করবেন। আচ্ছা, পশুপ্রেমীরাও কি কম আগ্রহী ছিলেন? তাদের আগ্রহ কিন্তু খুব কম ডেফিনেটলি ছিল না। তাদের জন্য তো অনেক বিষয় ছিল। ওই জামালের পুকুর না মানে ওই একটা চৌবাচ্চা মতো বানিয়েছিলেন সুন্দর করে, টাইলস ফাইলস দেওয়া। তাতে তো কচ্ছপ মানে চড়ে বেড়াচ্ছিল। সেই কচ্ছপ আবার সংরক্ষিত প্রজাতি, সেটা উদ্ধার হলো কিনা সেটা নিয়ে অনেকের দুশ্চিন্তা রয়েছে। আবার আরও দুশ্চিন্তা হচ্ছে জামালের ঘোড়াটা ঠিকঠাক ঘাস পাচ্ছে তো? মানে মালিক সে এরকমভাবে পালিয়ে বেড়াচ্ছে ফেরার। এই অবস্থায় সবথেকে দুঃখিত এই অবলা প্রাণীগুলো। এরকম অনেক কিছু জানেন তো ভাবার মতো বিষয় ছিল। আসলে বাঙালির ভাবনার তো কোনো শেষ নেই, সীমা পরিসীমা নেই। এবং আমাদের মানে চিন্তা ভাবনার পরিধিটা এবং গতিটা কি প্রবল স্পিডি, সেটা আপনি আমি খুব ভালো করে জানি। আর রেগুলার বেসিস আমাদের দুশ্চিন্তা কম বলুন। এই গত কয়েকদিন ধরে আমরা এত দুশ্চিন্তা করছিলাম। এই যে মুকেশ আম্বানির ছেলের বিয়েতে এত টাকা খরচ হলো, কোটি 5,000 কোটি না 10,000 কোটি না 13,000, বা কে এলেন বাপরে, কিম কারদাশিয়ান থেকে শুরু করে ওখানে খানেরা, সব খান ভাইয়েরা, সলমান খান সে এসে নাচছে। প্রচুর চিন্তাভাবনা, লোকে দুশ্চিন্তার এক শেষ। কোত্থেকে এলো? কেউ আবার বেশ রেগে গেলেন, আমাদের টাকা পয়সা দিয়ে এই সমস্ত করছেন। হ্যাঁ, কেউ অবশ্য একটু অন্যরকম ভেবেছেন। আমিও ভাবছিলাম কেউ যদি নিজে খেটে খুঁটে টাকা পয়সা রোজগার করে আর তারপর সেই টাকা পয়সা খরচ করার কথা ভাবে, তাতে নজর দিয়ে খুব লাভ আছে কি? আমি সবসময় পজিটিভটা খুঁজি জানেন তো। আমি শুধু দেখলাম যে এখন তো ওই ডেস্টিনেশন ওয়েডিংয়ের যুগ। দিব্যি তিনি বাইরে ইতালি বা ফ্রান্স, কোথাও ফ্রান্স এখন গন্ডগোল চলছে, ইতালি, স্পেন, এরকম কোনো জায়গায় নিতেন, পক্ষে সুইজারল্যান্ড, এরকম জায়গায় গিয়ে ছেলের বিয়েটা দিতে পারতেন। দিলে কতগুলো টাকা ওই কোনো একটা বিদেশি রাষ্ট্রের ইনকাম হয়ে যেত ভাবুন তো। তার বদলে তিনি যেই দেশের মধ্যে করলেন, একটা কেন 5টা করুন, 10,000 কেন 20,000 কোটি টাকা খরচ করুন, এই টাকাটা তো দেশের মধ্যেই ফ্লো হচ্ছে, তাই না? যারা ফুল দিচ্ছে, যারা ক্যামেরা করছে, যারা খাবার দাবার দিচ্ছে, যারা সাজিয়েছে, আমাদের দেশের মানুষ। সুতরাং দেশের অর্থনীতিতে এই 10,000 বা 20,000 কোটি টাকা এটা যে ফ্লো করলো, যোগ হলো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা ভেবেই খুশি হচ্ছিলাম। মানে আমাদের ভাবনার যে ভ্যারাইটিটা আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছিলাম। সুতরাং ওইরকম জামালের বাড়িতে ওরকম কচ্ছপ আবার ঘোড়া, দুটো ভিন্ন ধর্মী জীবকে পাওয়া যাবে আশায় নিয়ে বাঙালি মাথা ঘামাবে না? হয় নাকি ভাবুন তো। সেই কবে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী
অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে সেই কুকুর পাওয়া গেছিল, অনেকগুলো কুকুর। এবার অর্পিতা গ্রেপ্তার হওয়ার পর তাদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল ঠিক এই রকম, বেচারাদের কি হবে এখন, কে খাওয়াবে, কোত্থেকে খাবার পাবে। তো সেই ঘটনার পর বাংলার কোনো ক্রাইম সিকোয়েন্সেই এই রকম পোষ্যের আগমন ঘটেনি, যেটা এবার ঘটলো, এতদিনে ঘটলো। আলোচনাটা ভাবুন কি অসাধারণভাবে মানুষ, পশু, আবার পাশবিকতার খাতে বইছিল একসঙ্গে। মাঝখান থেকে হঠাৎ এই গুলি চললো, মালদায় গুলি চলে গেল। দেখুন, গুলি চলাটা একটা সিরিয়াস বিষয়, অনেকে গুলিবিদ্ধ হয়েছে, কিন্তু আমি জানি আপনারা হাসছেন, মনে মনে তো নিশ্চয়ই হাসছেন, ভাবছেন বাংলায় কি এই প্রথম গুলি চললো নাকি বাংলায় গুলি চলাটা কোনো অস্বাভাবিক ঘটনা। এই তো আমরা ইদানিংকালে যখন তখন বিভিন্ন লোককে গুলি চালাতে দেখেছি। পঞ্চায়েত ভোটে তো বাংলার রেগুলার বেসিসে দেখিয়ে দিয়েছে যে গুলি আর বোমার এই পাহাড় বা স্টক ক্লিয়ারেন্স কাকে বলে, এত কিছু দেখেছি আমরা। হ্যাঁ, হয়তো পুলিশকে এরকম রেগুলার বেসিসে গুলি চালাতে দেখিনি, কিন্তু গুলি চালানোর ঘটনা, তার ফল, এই সমস্ত দেখে এখন হঠাৎ চমকে উঠছি কেন? পুলিশের গুলিতে 2 জন জখম, সেটা দেখে শিউরে উঠছি। পুলিশ কি গুলি চালায় না? পুলিশের বন্দুকগুলো কি সব জং ধরা? মোটেও না। এই তো সেদিন আপনারা দেখেছিলেন আসানসোলে গুলি চালিয়ে কীরকম ডাকাত ধরে দিলেন এক পুলিশকর্মী, ওইও মেঘনাদ মণ্ডল। কত আলোচনা করলাম, কি অসাধারণ টিপ, প্রত্যেকটা একদম হিসেব করে মেরেছেন, কত সুখ্যাতি হলো সবার। এবার তাহলে হঠাৎ মালদায় গুলি চালানো নিয়ে এত কথা হচ্ছে কেন? কথাগুলো হচ্ছে তার কারণ মালদার এই মানিকচকে গুলি চলেছে আপনার আমার মতো বেশ কিছু সাধারণ মানুষের ওপর, কোনো দুষ্কৃতির ওপর নয়। তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তাও কেন জানেন? নিরামিষ বিক্ষোভ বলতে হবে, প্রাথমিকভাবে তো সেটাই। বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে এনায়েতপুর, চণ্ডীপুর, মাদিয়াপাড়ার মতো বেশ কয়েকটা গ্রামের বাসিন্দা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন। পুলিশ এক দফা অবরোধ তুলতে গিয়ে বাধার মুখে পড়ে, আর তারপর অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে অবরোধ তুলতে যায়, বলপ্রয়োগ করে, আর তখনই সংঘর্ষ লাগামছাড়া হয়ে যায়। পুলিশের মাথা ফেটেছে, পুলিশ গুলিও ছুঁড়েছে। বিদ্যুৎ আম জনতার প্রাথমিক চাহিদা, আর সেই প্রাথমিক চাহিদার জন্য নজিরবিহীন লড়াই পুলিশ বনাম জনতা। গুলি ফায়ারিং করে দিয়েছে, 3 জনকে মেজর ইনজুরি আছে, কাজ করছে ফাইটিংটা, গুলিটা 2 মাস থেকে দেয় না লাইন। বোথ সাইড ইনজুরি হয়েছে। দুই পক্ষই জখম। কেন দুই পক্ষ? এই কেনর উত্তর মেলেনি, কিন্তু উত্তরের আশাতেই পথে নেমেছিলেন গ্রামবাসীরা। মালদার মানিকচকের একাধিক গ্রামে বিদ্যুৎ বিভ্রাট চলছে প্রায় বেশ কিছুদিন ধরে। গ্রামবাসীদের অভিযোগ, গত 2 মাস ধরে লাগাতার বিদ্যুৎ বিপর্যয় চলছে। চণ্ডীপুর, ধরমপুর, মিল্কিটোলা, মাদিয়াপাড়া, এনায়েতপুর সহ একাধিক গ্রামে বিদ্যুতের সমস্যা। বিদ্যুৎ বিপর্যয়ের পাশাপাশি চাষাবাদ, বিশেষ করে ভুট্টা চাষে ব্যাপক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ। বারবার আবেদন সত্ত্বেও পরিষেবা স্বাভাবিক না হওয়ায় পথে নেমেছিলেন গ্রামের মানুষ। রাত করে থাকছে না, মানে দিনমান থাকছে, যা থাকছে, কিন্তু রাতের সময় একদম থাকছেই না। প্রায় 2 মাস ধরে এরকম চলছে। ওরা লাঠি চার্জ করলো, এদিক থেকে আবার কিছু হলো, তারপরে সে ওভার করে আবার গুলি ফাইটিং করলো, তারপরে 2টা ছেলে আঘাত পেয়েছে। টানা বিদ্যুৎ বিপর্যয়ের জেরে বুধবার রাতে এনায়েতপুরের বিদ্যুৎ অফিসে যান গ্রামবাসীরা। এনায়েতপুরের বিদ্যুৎ অফিসে প্রতিবাদের সময় পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ। চণ্ডীপুর, ধরমপুর, এনায়েতপুর সহ অন্তত 10টা জায়গায় অবরোধ শুরু হয়। কয়েকটা এলাকায় অবরোধ উঠলেও এনায়েতপুরে পুলিশ জনতা সংঘর্ষ শুরু হয়ে যায়। আমার পাড়ার লোক গেছিল অফিস লাইন নিতে, বলছে কি একটু অফিসারের সঙ্গে কথা বলবো আমরা, ওখান পুলিশ এসে মারলো। বুধবার রাতের ঘটনার পর বৃহস্পতিবারের পরিস্থিতি কি আঁচ করা যায়নি? পুলিশ যদি গুলি চালিয়ে থাকে তাহলে কোন পরিস্থিতিতে গুলি চালাতে হলো সে প্রশ্নও উঠছে। উঠে আসছে পুলিশের অতীতের গুলি চালানোর প্রসঙ্গও।
ডিসেম্বর 2011 দক্ষিণ চব্বিশ পরগনার নৈনানে হুকিং নিয়ে ঝামেলায় গুলি চলে বলে অভিযোগ ওঠে, মারা যান 2 জন। নদিয়ার তেহট্টে জগদ্ধাত্রী পুজোর অনুমতি নিয়ে ঝামেলায় পুলিশের গুলিতে একজনের মৃত্যুর অভিযোগ উঠেছিল সেপ্টেম্বর 2018। উত্তর দিনাজপুরের দাড়িভিটে স্কুলের গোলমালে 2 জনের মৃত্যুর ঘটনায় তোলপাড় পড়েছিল। এপ্রিল 2021 উত্তর চব্বিশ পরগনার বাগদায় ভোট অশান্তি এবং সেখানে পুলিশের গুলিতে 3 জনের জখম হওয়ার অভিযোগ উঠেছিল। আর এপ্রিল 2023 উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের অশান্তিতেও পুলিশের গুলিতে 1 জনের মৃত্যুর অভিযোগ ওঠে। এবার ফের অভিযোগ, আর এবার মালদার মানিকচক। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। দেখুন, মনে পড়ছে এরকমই একটা দিনে বাগুইহাটিতে গুলি চলেছিল। ওই বিদ্যুৎ নেই পুজোর সময়, এর প্রতিবাদে পথ অবরোধ করেছিলেন ওই বাগুইহাটির একটা অঞ্চলের বাসিন্দারা। তারপর সেখান থেকে সংঘর্ষ, পুলিশের গুলি। ওই অঞ্চলে সমস্ত মানুষের পুজোটা বিষাদময় হয়ে গেছিল। আসলে পুলিশ গুলি ছুটতে পারবে না এমন কথা তো কোথাও লেখা নেই। বন্দুকগুলো তো নেহাত ইউনিফর্মের শোভাবর্ধনের জন্য দেওয়া না, তার আত্মরক্ষার অধিকার আছে, আত্মরক্ষার অধিকারে গুলি চালানোর অধিকার আছে। পুলিশ সুপার জানিয়েছেন যে পুলিশ আক্রান্ত হয়েছিল তাই গুলি চালাতে হয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তো এটাও জানা এই গুলি চালানোটা হচ্ছে শেষ অস্ত্র। তার আগে অনেকগুলো ধাপ আছে, বুঝিয়ে সুঝিয়ে শান্ত করা, লাঠিচার্জ করা, কাঁদানা গ্যাসের সেল ফাটানো, রাবারের বুলেট ছোড়া, এরকম অনেক 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 উপায় রয়েছে, তাই না? সেগুলো সব ধাপে ধাপে পেরিয়ে তারপর গুলিটা চালানো হয়েছিল, ফলো করা হয়েছিল সব ধাপ। পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটিয়েছে, সেটা ক্যামেরাতেই ধরা পড়েছে। আর 3 পুলিশের রক্তাক্ত ছবিও তুলেছে আমাদের ক্যামেরা। পুলিশও যে আক্রান্ত হয়েছিল তাতে তো কোনো সন্দেহ নেই, কিন্তু গুলি চালানোর মতো পরিস্থিতি সেটা কি হয়েছিল? গ্রামবাসীদের কারো হাতে কিন্তু বোমা ছিল না, আগ্নেয়াস্ত্র ছিল না, বড়জোর ইট পাথর রাস্তার আর লাঠি টাঠি হয়তো ছিল, তাদের সামলাতে গুলি চালাতে হলো। দেখুন, একটা কারণ হতে পারে যে গ্রামবাসীরা সংখ্যায় অনেক বেশি ছিল, তাই পুলিশ কোণঠাসা হয়ে পড়েছিল, তাই নিরুপায় হয়ে গুলি চালাতে হয়। কিন্তু তাতেও তো একটা প্রশ্ন উঠবেই, গ্রামবাসীরা এত বিপুল সংখ্যায় জমা হয়ে পথ অবরোধ করে দিল, আর পুলিশের যারা খবর টবর দেয়, ওই সোজা বাংলা যাদের খোঁচর বলে আর কি, তারা থানায় খবরটা পৌঁছে দিতে পারলো না। ইন্টেলিজেন্স ফেলিওর এটাকে বলবো না আমি। দেখুন, পুলিশের কাছে যদি কয়েকটা গ্রামের বাসিন্দাদের এই সড়ক অবরোধের পরিকল্পনার খবরটা না থাকে, এবং সেটা কত বড় মাত্রায় হচ্ছে, তাহলে ভাবুন তো আগামী দিনে যদি আরও বড় নাশকতার পরিকল্পনা কেউ করে, সেই খবরও তো পুলিশের কাছে থাকবে না। আজ সড়কে তো নিরস্ত্র গ্রামবাসীরা ছিলেন, কাল তো সড়কের ওপারে সশস্ত্র জঙ্গিরা থাকতে পারে। এরপর তো বিরোধীরা বলবে যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা বেলাগাম হয়ে গেছে, সামান্য বিক্ষোভ সামাল দিতে পারছে না পুলিশ, গুলি চালাতে হচ্ছে। কিন্তু যেটা কেউ বলবেন না, পুলিশের ওপর মানুষের ভক্তি শ্রদ্ধা কোন জায়গায় গেছে, যেখানে পুলিশকে দেখে তারা ভয় পাচ্ছে না, উল্টে আক্রমণ করছে। এই পরিস্থিতিটা মানুষের মধ্যে বদলে যাওয়া, এই মানসিকতাটাই না সব থেকে বেশি ভাবাচ্ছে। नहीं मतलब गोली एक अभी तक हम लोग एक कंफर्म है बोल सकते हैं, बाकी बिकॉज बीच में रबर बुलेट्स फायर हुआ है। एक राउंड गोली चला, एक राउंड तो फायर किया, सेल्फ डिफेंस में फायर किया, बिकॉज पब्लिक का भी जान खतरे में था, बच्चा और लेडी स्कूल में थे, घर में आग लगने पे उनका भी जान बचाना मुश्किल है। অন্যান্য রাজ্যের তুলনায় তার উপরে বারংবার লোডশেডিং, লাইট না থাকা নিজের গ্রামীণ এলাকাগুলোতে মানুষকে অধৈর্য করে দিচ্ছে। এবং এইভাবে যে ট্রিগার হ্যাপি পুলিশ, যে পুলিশ শেখ শাহজাহান, সাদ্দাম এদেরকে দেখলে পরে লুটিয়ে পড়ে মাটিতে গড়াগড়ি খায় প্রভু চরণধুলি দাও বলে, সেই পুলিশ বন্দুকে হাত দিচ্ছে, এ তো ভাবা যায় না। এর সঙ্গে বিরোধীদের পুলিশকে সমালোচনা করা, ট্রিগার হ্যাপি পুলিশ বলা, এগুলো সব ভিত্তিহীন।
সিপিএম জমানায় একের পর এক গুলি করে করে লোকে মারতো, গণহত্যা করে দিত পুলিশ। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ইন্ডিপেন্ডেন্ট বডি হিসেবে অ্যাক্ট করে না, ফলত পুলিশকে আলাদা করে তার উর্দির মর্যাদা, তাকে মানা, এইগুলো কিছুই আর মানুষের মনে সেগুলো রেখাপাত করে না। কারণ লোকে বোঝে যে পুলিশ একটা গোলমাল পাকানোর উদ্দেশ্য নিয়ে পারলে আসছে। গণ আন্দোলনকে এরা কোথাও বোমা বন্দুক নিয়ে গিয়ে এদের গন্ডা বাহিনীকে দিয়ে জব্দ করে, কোথাও পুলিশকে ব্যবহার করে এবং বিচার বিভাগীয় তদন্ত দাবি করছে। কোন পরিপ্রেক্ষিতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছে সেটাও একটা ভাবার বিষয় আছে এবং সেটা তদন্ত হওয়া উচিত। পুলিশ যে গুলি চালিয়েছে, আমি অন্ততপক্ষে ব্যক্তিগতভাবে এই গুলি চালনাটাকে সাপোর্ট করি না। 3টে টাওয়ার তৈরি বাকি আছে এবং কয়েকজন বাধা দিচ্ছে, অশান্তি করছে, উস্কানি দিচ্ছে। ওই 3টে টাওয়ার যদি বসে যায় তাহলে ওই গোটা এলাকাটায় নিরবিচ্ছিন্ন উন্নত মানের বিদ্যুৎ পরিষেবা দেওয়া যাবে। ইচ্ছাকৃতভাবে হতে দেওয়া হচ্ছে না। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ, আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। দেখুন, এই তৃণমূল নেতাদের কথাবার্তা শুনে না আমার জাস্ট একটা কথা মনে হয়, ভাগ্যিস বাম আমলটা ছিল। বাম আমলটা না থাকলে ওনাদের যে কি হতো, মানে ক্ষমতায় আসা হতো কি হতো না সেটা তো পরের কথা। ক্ষমতায় আসার পর এসে তো গেছেন, এবার ক্ষমতায় আসার পর তাদের যে কত বড় ভরসা ওই বাম আমলটা, প্রত্যেকটা ক্ষেত্রে তারা ওখান থেকে উদাহরণ টেনে আনে। অবশ্য নেতাদের একটু পড়াশুনোর পরিধিটা বড়, তো ওনারা বিশ্ব ভ্রাতৃত্বে বিশ্বাস করেন, গোটা বিশ্বটাই ওনাদের দেশ। সুতরাং যদি এখানে গুলি না চলে, মানে আগের জমানায় পুলিশ যদি গুলি না চালায়, তাহলে ওনারা ঠিক খুঁজে বার করতেন নিকারাগুয়ায় কোনো এক সময় গুলি চলেছিল, অথবা তিয়েনআনমেন স্কোয়ারে কী হয়েছিল, অথবা ধরুন আরও কোথাও কোথাও ভিয়েতনাম, বা হয়তো প্রয়োজন পড়লে ওনারা অন্যান্য জায়গায় রাশিয়া টাশিয়া সবই টেনে নিয়ে আসতে, কিন্তু চলেছে গুলি। সুতরাং এখানে চালালে আর অসুবিধে কি? এই অসাধারণ, মানে এই যে একটা পাশে বড় লাইন টেনে দেওয়া না, এই টেনে দিয়ে নিজেদের দুঃখ কষ্ট দোষ সব কটাকে ছোট করে দেওয়াটা একটা অসাধারণ দক্ষতা কিন্তু এই রাজনৈতিক নেতাদের আছে। এতে শেখার মতো, জানেন তো, এটা দেখলে আমাদের নিজেদের মনটাও ভালো হয়ে যেতে পারে। আপনার যখন মন খারাপ হবে, আপনি যখন কোনো শোকের মধ্যে দিয়ে যাবেন, যখন খুব রাগ হবে, এইরকম হতাশায় চূড়ান্ত জায়গায়, সবসময় ভাববেন আরও কারুর এর থেকে বড় দুঃখ আছে, আরও কারুর এর থেকে বেশি রাগ সহ্য করতে হচ্ছে, কিছু করার নেই, আরও কারুর এর থেকে বেশি হতাশা আছে। কিন্তু আমাদের হতাশার খবর কে রাখবে বলুন তো? দেখুন, এই সমস্ত দেখতে দেখতে না মনে পড়ে যাচ্ছিল সেই একটা কোটই আর কি, কোট বলবো কিন্তু বর্তমান জগতের সাথে সম্পর্ক যুক্ত কোট, এবং এরকম সত্যি কোট খুব বেশি দেখিনি। লাই ড্যাম লাই, দের কাম স্ট্যাটিস্টিক্স। মিথ্যে, আরও বড় মিথ্যে, আর তারপর হচ্ছে পরিসংখ্যান। বলা হয় মার্ক টোয়েন বলেছিলেন, কিন্তু মার্ক টোয়েন নিজে বলতেন ওটা ব্রিটিশ প্রাইম মিনিস্টার ডিসরায়েলি বলেছেন আর কি, কিন্তু সে যাকগে, কে বলেছেন সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে স্কোরবোর্ডটা, মানে পরিসংখ্যান তো এক ধরনের স্কোরবোর্ড, যেটাকে ক্রিকেট লেখিয়ে, বিখ্যাত ক্রিকেট লেখিয়ে নেভিল কার্ডাস গাধা বলেছিলেন। তো সেই স্কোরবোর্ড হিসেবে যদি গোটা বিষয়টাকে দেখি, সিরিয়াস বিষয়, একটু অন্যভাবে বলছি বলে কিছু মনে করবেন না, কিন্তু এই মুহূর্তে স্কোরবোর্ড কি বলছে? 2:3। 3 জন পুলিশকর্মী জখম হয়েছেন, 2 জন গ্রামবাসী গুলিবিদ্ধ হয়েছে। এই শুধু এই পরিসংখ্যানটা দেখে তো এটুকুনিই দেখবেন, এর বাইরে তো ভাবার কিছু উপায় নেই। মারপিট হয়েছে, যা হয় তাই হয়েছে, এই জন্যই স্কোরবোর্ডকে গাধা বলে, জানেন তো। গ্রামবাসীদের চামড়া ভেদ করে যে গুলি লেগেছে, এই স্কোরবোর্ড সেটাই দেখাচ্ছে, কিন্তু গ্রামের মানুষের পকেট ফুটো করে দিচ্ছে যে গুলি, তাকে তো দেখা যাচ্ছে না। মাসখানেকের ওপর হয়ে গেল, এই এনায়েতপুর, চণ্ডীপুর, মাদিয়াপাড়ায় বিদ্যুতের ঝামেলা চলেছে, প্রচণ্ড গরম, দেখতেই তো পাচ্ছেন আমাদের প্রত্যেকের কি অবস্থা, হাসপাস করছি বসাই। বা তার মধ্যে
পাম্প না চলায় জমিতে চাষবাসে সমস্যা হচ্ছে, অতিবৃষ্টিতে জমি ডুবে গেলে সেচে জল বের করার সমস্যা হচ্ছে, আর এর ওপর রয়েছে মানে গরম ঠরম, পাকা না চলা, আলো না থাকা, এগুলো তো রয়েছে। ওই কেরোসিনের বাতি জ্বালাতে গেলে যা খরচ সেগুলো তো রয়েছে, এগুলো ভুলে যান। এর বাইরে রয়েছে বিদ্যুতের বিল। বললাম না, চুপিসারে পকেট ফুটো হয়ে যাওয়া, এগুলি বড় বিলের গুলি। আমরা আপনাদের অবশ্য আগে দেখিয়েছি, আমাদের যে দর্শকরা জানেন এটা, বিদ্যুতের বিলে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন নিগম কিভাবে ওই চোরা, মানে কি বলবো, অন্য কথাটা মুখে আসছিল কিন্তু সেটা নয়, বললাম না, কিন্তু একটা চোরাগোপ্তা আক্রমণ হানাচ্ছে, সেটা তো বুঝতেই পারছেন। ইউনিটের স্ল্যাবগুলো কমিয়ে দিয়ে ঘুরপথে পাবলিকের পকেট ফুটো করে টাকা যে বের করে নেওয়া হচ্ছে, সে তো আপনারা নিজেদের ওই বিদ্যুতের বিলের দিকে তাকালেই সবাই টের পেয়ে যাবেন। এপ্রিলের বিলটা দেখুন, তলায় লেখা আছে পুরনো স্ল্যাব, নতুন স্ল্যাব। এবার মানিক চকের বাসিন্দাদের পরিস্থিতিটা খেয়াল করে দেখুন, তারা বিদ্যুতের বিল গুনছেন, বিদ্যুতের স্ল্যাব বদলে বেশি টাকা গুনছেন, কিন্তু বিদ্যুৎ পাচ্ছেন না। তারপর পুলিশের বন্দুকের গুলি মাত্র 2 জন গ্রামবাসীর চামড়া ফুঁড়ে ঢুকেছে, তাদের সুস্থতা কামনা করি। গ্রামবাসীদের ইট 3 জন পুলিশ কর্মীকে রক্তাক্ত করেছে, তাদের দ্রুত নিরাময় কামনা করি। কিন্তু এই ক্যারামের টাঙ্কির মতো বিদ্যুৎ বন্টন নিগম যে ঘুরপথে মাসুল বাড়িয়েছে, সেটা তো শুধু ওই 20টা গ্রামের বাসিন্দার বুকে শুল হয়ে বেঁধেনি, গোটা রাজ্যের অনেক মানুষের বুকেই বিঁধেছে। বিল তো আকাশ ছোঁয়া হয়ে গেছে। দিনের সময় খেটে আসে, একটু রাত্রে বিশ্রাম না করলে তো ওরা তো সুস্থ হয়ে পড়বে। বিলের টাকা সবাই দিচ্ছে, এমন কি কেউ দিচ্ছে না? সেটা তো নাই, বাড়ছে। তবুও তো মানুষ বলে না যে আমি বিল দিব না, বিল দিয়েই যাচ্ছে, তো পরিষেবা তো পাচ্ছে না। থাকলো, তারপর 1 ঘন্টা নেই, 1 ঘন্টা আছে, আবার সারা রাত পার হয়ে গেল। আমরা সঠিকভাবে বিল দিচ্ছি, বিল আগে থেকে অনেক বেড়ে গেছে। আমরা সঠিকভাবে বিল দিয়েও আমরা বিদ্যুৎ সঠিকভাবে পাচ্ছি না। বিদ্যুৎ না পাওয়ার কারণে আমরা পথ অবরোধ করেছিলাম, এতে আমরা গুলি খেয়েছি, আমরা লাঠির মারও খেয়েছি। পড়াশোনা হচ্ছে না, ছেলেপেলে পড়াশোনা হচ্ছে না, রাত্রে ঘুম হচ্ছে না, এই একটা ভিতরে তো ভয় আছে, যেহেতু বাইরে যাবো তো পুলিশ আমাকেও ধরতে পারে। এরকম নেতা কি নেতা মহলেরকে তো কেউ আসতে হতো ওখানে এসে কিছু বললে তো এতগুলো বাড়তো না কথা। কোনো নেতা মন্ত্রী কেউ আসেনি, কেন আসেনি? দিদি বাড়ি থেকে আসছিলাম তো দেখছিলাম কি এখানে ফায়ারিং হচ্ছে বলি, তা আমি এই একটা গাছ ছিল, এই নারিয়ালের গাছ ছিল, এখানে দাঁড়িয়েছিলাম, এখানে ছিলাম কি আর চাক্কা গুলি লেগে গেল আমার কাছে। পুলিশ। কে গুলি চালিয়েছে? পুলিশ। হ্যাঁ, আপনার ছেলেকে লেগেছে? হ্যাঁ, আমার ছেলেকে লেগেছে। টাইমে দিতে হবে বিল। টাকার সময় বেশি লাগে। হ্যাঁ, আর একদিন লেট করে দিলাম 100 টাকা ফাইন লেগে যাচ্ছে। আমাদের একটা সময় আর কি, যখন সিনেমা দেখতাম, তখন আমির খান, মাধুরী দীক্ষিতের একটা সিনেমা দেখেছিলাম, দিল। তাতে অনুপম খেরের একটা ডায়ালগ ছিল, ওই সময় শোনা তো মনে আছে, যে থাপ্পড় চোখে দেখা যায় না, তাতে লাগে বেশি। ঠিক সেরকমই, যে গুলিটা চোখে দেখা যায় না, তাতে কিন্তু চোট লাগে বেশি। এই মানিক চকের 20টা গ্রামের বাসিন্দাদের দেখুন, নিরস্ত্র গ্রামবাসীরা বিদ্যুতের জন্য এমন মরিয়া হয়ে উঠলেন যে পুলিশকে রক্তাক্ত করে ফেললেন, নিজেরাও রক্তাক্ত হলেন, গুলি খেলেন। কিন্তু সরকার তো বলে আমাদের রাজ্যে বিদ্যুৎ উদ্বৃত্ত, এখানে লোডশেডিং হয় না। তাহলে ওই 20টা গ্রামে গত 2 মাস ধরে কি হচ্ছে, ওটাই কি বলে? বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস অবশ্য একটা অদ্ভুত জিনিস জানিয়েছেন, জানেন তো? তিনি লিখিত বিবৃতি দিয়েছেন, সামনাসামনি না, লিখিত বিবৃতি। তাতে বলেছেন মানিক চকে যা হচ্ছে তার লোডশেডিং না, পশ্চিমবঙ্গের কোথাও লোডশেডিং হয় না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা অভিধান থেকে চিরতরে লোডশেডিং কথাটা তুলে দিয়েছেন। ভাবুন তো, অরূপ বিশ্বাস ঠিক কী বলতে চেয়েছেন? লোডশেডিং নেই নাকি লোডশেডিং শব্দটাই নেই? এবার যদি শব্দটাকে নিষিদ্ধ করতে চান তাতে কোনো সমস্যা নেই, এটা আমরা মাঝে মধ্যেই হতে দেখেছি। এই ডেঙ্গি টেঙ্গি, একটা সময় ডেঙ্গি শব্দটাই তো নিষিদ্ধ ছিল, তখন তো শুনতাম যে আমরা ওই নিষিদ্ধ জ্বর, নিষিদ্ধ না, অজানা জ্বর, এরকম সব বিষয় টিষয় শুনতাম আর কি। তার বদলে এখন ডেঙ্গি শোনা যাচ্ছে, হয়তো সেটা অন্য কিছু ছিল, সেই বলবেন লোকজন এখন। ঠিক সেরকম যদি এই লোডশেডিংটার অন্য কোনো মানে হয়, মানে লোডশেডিংকে লোডশেডিং বলা যাবে না এরকম যদি হয়, বা ওই যেরকম ওই যারা বিভিন্নভাবে দুর্নীতি করে যারা
চাকরিগুলো পেয়েছিলেন শিক্ষকের, তাদের যেরকম দুর্নীতিগ্রস্ত বা ভুয়ো নিয়োগ এসব না, ব্যতিক্রমী নিয়োগ বলা হয়েছিল। কি সুন্দর ওই ভুয়ো শব্দটাকে সেই সময় অভিধানের বাইরে ঠেলে বার করে দেওয়া হয়েছিল। ঠিক সেরকম লোডশেডিংটাও যদি নিষিদ্ধ, অভিধানের বাইরে চলে যেতে হয়, যাক না, কি আছে, মানিকচকের বাসিন্দারা না হয় অন্য কোনো নামে ডাকবেন, কিন্তু তাদের ঘরে যে নামেই ডাকুক আলো জ্বলবে না, পাখাও ঘুরবে না, ধান জমিতে শ্যালো চলবে না। আর তবুও বিদ্যুৎ মন্ত্রী বলবেন ওটাকে লোডশেডিং বলা যাবে না। ভাবুন তো, একজন মানুষের শরীরে প্রাণ নেই অথচ তার মৃত্যু হয়েছে বলা যাবে না, তাহলে তাকে কি বলা যাবে? অরূপ বিশ্বাস লোডশেডিংয়ের কোনো বিকল্প শব্দ এখনও স্থির করে দেননি। মানিকচকের বাসিন্দাদের জন্য হয়তো পরে পাঠাবেন, ওই এরপরের ইলেকট্রিক বিলের তলায় যদি লেখা থাকে তারা খুব খুশি হবেন। তবে হ্যাঁ, তিনি লিখিত বিবৃতিতে জানিয়েছেন যে মালদা থেকে মানিকচক পর্যন্ত 132 কিলোভোল্টের যে হাই টেনশন লাইন, সেটা করার জন্য 89টা টাওয়ার বসানোর কথা। সেখানে বসানো হয়েছে কটা? 86টা, 3টে মাত্র বাকি। আর ওই 3টের জন্যই মানিকচকে 2 মাস ধরে বিদ্যুৎ বিপর্যয় হচ্ছে। এবার এই 3টের কথাটা কেন বললেন, সেটা অবশ্য কুণাল ঘোষ আমাদের সামনে পরিষ্কার করে দিয়েছেন। এই 3টে মানে কখনো চট করে তো গাফিলতি কেউ স্বীকার টিকার করেন না, তো এই রকম গাফিলতি স্বীকার করে না, মানে 3টে বাকি রয়েছে এটাকে কেউ গাফিলতি বলে মনে করতে পারেন। কুণাল ঘোষ পরিষ্কার করে দিয়েছেন যে ওটা আসলে এই গ্রামবাসীদের আপত্তিতে করা যায়নি, সুতরাং দোষটা গ্রামবাসীদের। গুলি খেয়েছেন নিজেদের দোষে, হামলা করেছেন তারা, ওইখানে ওই গণ্ডগোলের কারণ আলো না থাকার কারণ তারা, ইলেকট্রিক না থাকার কারণ তারা, তারপরেও নিজেদের দোষ ঢাকতে তারা পথ অবরোধ করেছেন, তারাই হামলা করেছেন, তার জন্য গুলি খেয়েছেন। ব্যাস, এই গোটা বিষয়টার মধ্যে দিয়ে আমরা লোডশেডিংয়ের বিকল্প শব্দটা পেয়ে গেলাম। জানেন তো, মনে পড়ে গেল জীবনানন্দ দাশ 7টি তারার তিমির এই কাব্যগ্রন্থটা লিখেছিলেন। আমরা মানিকচকের এই বিদ্যুৎ বিভ্রাটকে 3টে টাওয়ারের তিমির বলে ডাকতে পারি, মনে হচ্ছে। তিমির মানে তো অন্ধকার, এই 3টে টাওয়ারের জন্যই তো অন্ধকার চারপাশে, বিদ্যুৎ সরবরাহে বাধা পড়েছে। এই 3টে টাওয়ারের তিমিরের জন্য দায়ী কে? ওই বললাম মালদার বাসিন্দারাই তো দায়ী। ইংরেজ বাজারেই তো টাওয়ার বসতে দেওয়া হচ্ছে না। মালদার সমস্যার জন্য কীরকম সুন্দরভাবে মালদার মানুষকেই দায়ী করে দিলেন বিদ্যুৎ মন্ত্রী, বুঝতে পারলেন? ভাবছিলাম, জানেন, এ অসাধারণ, মানে বলতে শুরু করলে না পুরো অমৃত সমান। 2000 বছর আগে যীশুখ্রিস্টকে শুলে চড়ানো হয়েছিল, নিজের শুল বা ক্রুশ তাকেই বইতে বাধ্য করা হয়েছিল। এখনও মানুষ নিজের শুল নিজেই বহন করছে। হ্যাঁ, এখন দিন বদলেছে তো, তাই ওই শুলকে বলে মাশুল। এই বিদ্যুতের মাশুল দেখলেন, এরপর দেখাচ্ছি আপনাদের করের মাশুল। মধ্যবিত্তের রুগ্ন কাঁধে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র গেড়ে বসেছে, প্রাণ যায় যায় অবস্থা ওই মাশুলের ঠেলায়। কিন্তু সেটা চট করে বোঝা যায় না, আর যখন বোঝা যায় তখন আর সহ্য হয় না। তাই সেই কথাটা এবার বলেই ফেলি, যেটা না বললেই নয়। আজকাল না কোনো শব্দ বলার আগে একবার জেনে নিতে ইচ্ছে করে এই শব্দটা বাংলা ডিকশনারিতে রয়েছে তো, মানে ছিল জানতাম, কিন্তু এখনও রাখা হয়েছে তো ক্ষমা ঘেন্না করে, মানে ঠিক সেরকমই জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে কর শব্দটা বাংলা ডিকশনারিতে এখনও রয়েছে তো, বলা তো যায় না। কোনো মন্ত্রী হয়তো বিবৃতি দিয়ে দাবি করে বসলেন যে ওটা বাদ গেছে, কর বলে কোনো বস্তু নেই, কিন্তু নেই, কিন্তু আছে আর কি। মানে এখনও ঘোষণা যখন হয়নি ধরে নিচ্ছি ওটা আছে, কিন্তু সেটা যে কোনো সময় মানে ওটা আপনি ফিল করবেন, কিন্তু না থাকতে পারে। কিন্তু সে যাই হোক, আমরা বরঞ্চ আছে ধরে নিয়েই আপনাদের সঙ্গে কথাটা বলি। আচ্ছা, এই কর শব্দের অর্থ কি? ক্রিয়াপদ হলে কিছু করতে বলা বোঝায়, এটা কর ওটা কর। কর পদবীও হয়, আঙুলে আমরা কর গুনি। আবার একটা কর হয় যেটা পেটে আর পকেটে টের পাওয়া যায়, আয়কর।
সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের হিসেব কি বলছে জানেন? 11 জুলাই পর্যন্ত প্রত্যক্ষ কর সংগ্রহ হয়েছে 5,74,000 কোটি টাকা, মানে প্রায় 6 লক্ষ হাজার কোটি টাকা। ভাবা যায়? 6 লক্ষ কোটি টাকা, প্রায় 6 লক্ষ কোটি টাকা। এবার গত বছরের তুলনায় এটা কিন্তু প্রায় 20% বেশি। এই করের একাংশ কেন্দ্র রেখে দেবে, সেটা দিয়ে রাস্তাঘাট, পরিকাঠামো এই সমস্ত উন্নয়ন হবে, আর আরেকটা অংশ রাজ্য সরকারগুলোর মধ্যে ভাগ হবে, মানে আমাদের রাজ্যেও ভাগ পাবে আর কি। বুঝতে পারছেন কেন বলছিলাম করটা থাকবে কি থাকবে না এরপরে বলা যাচ্ছে না, মানে কর থাকবে, সরকার ভাগ পায় তো, কিন্তু শব্দটা থাকবে কি না সেটা নিয়ে লোকে খেপে যায়, তখন শব্দটাও কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, দুষ্টু লোক ভ্যানিশ। যাই হোক, কিন্তু সরকার যখন ওই ভাগটা পাবে তা দিয়ে রাজ্যে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার, লাডলি বেহেনা, সুভদ্রা যোজনা এই সমস্ত জিনিসপত্র হবে। রাহুল গান্ধী আবার বলবেন কেন্দ্রের এত আয়, দেশ জুড়ে এই গরিব মহিলাদের অ্যাকাউন্টে টকাটক 8,500 টাকা করে দেওয়া যেত না, আমরা এলে ঠিক দিয়ে দেবো। এবার প্রশ্ন হচ্ছে, রাহুল গান্ধী যে খয়রাতির প্রতিশ্রুতি দেন বা কেন্দ্রীয় সরকার যে পরিকাঠামো উন্নয়ন করে, টাকাটা কার, কী দিয়ে করে? আমরা জানি যে সরকার করদাতাদের টাকায় চলে। এবার এই করদাতা কারা আমরা সেটাও জানি। কারা জানেন? আপনিও জানেন, অথবা ভালো করে ভাবেননি কোনো দিন, কিন্তু এটাই বাস্তব। করদাতা মানে হচ্ছে এই মুহূর্তে অন্তত মধ্যবিত্তরা। কেন বলছি সেটা আপনাদের একটু পরে ব্যাখ্যা করে দেবো, কিন্তু এটা বুঝে নিন মধ্যবিত্তদের টাকা দিয়েই সরকারগুলো দান খয়রাতি করছে, আর মধ্যবিত্তরা কি পাচ্ছেন? ক্যাচকলা। মধ্যবিত্তের জন্য কোনো ভোট ব্যাংক হয় না, তাই না? তাই মধ্যবিত্তদের কেউ কিচ্ছু দেয় না। খয়রাতির তালিকায় আমরা বাতিল, আমাদের সরকার কিচ্ছু দেয় না। নেওয়ার বেলায় 16 আনা। গত 10 বছর ধরে বাজেটে রোজগেরেদের করের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়নি, অথচ আমাদের চাপের পরিমাণ উত্তরোত্তর বেড়ে চলেছে। হালুয়ার হাঁড়িতে খুন্তি নড়ল, বাজেট লেখা শুরু হলো সচিবালয়ের নর্থ ব্লকে। নতুন সংসদ ভবনের লোকসভায় প্রথমবার পূর্ণাঙ্গ বাজেট পড়বেন নির্মলা সীতারামন, যিনি নিজেকে মধ্যবিত্ত হিসেবে পরিচয় দিতেই পছন্দ করেন। লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি, কারণ হিসেবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছিলেন প্রচার ও আনুষঙ্গিক খরচের ভার বহনের ক্ষমতা তাঁর নেই। কিন্তু নির্মলার মন্ত্রকেরই অধীন সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস বলছে দেশের মধ্যবিত্তের ক্ষমতা অসীম। গত 2 অর্থবর্ষ ধরে দেশের অর্থনীতির বোঝা বহন করছেন মধ্যবিত্তরাই। 1 এপ্রিল থেকে 11 জুলাই পর্যন্ত প্রত্যক্ষ কর সংগ্রহ হয়েছে। 11 জুলাই পর্যন্ত 5,74,000 কোটি টাকা প্রত্যক্ষ কর সংগ্রহ হয়েছে। গত অর্থবর্ষের তুলনায় প্রত্যক্ষ কর সংগ্রহ 19.54% বেড়েছে। প্রত্যক্ষ করের মধ্যে ব্যক্তিগত আয়কর 3,46,000 কোটি টাকা, কর্পোরেট ট্যাক্স সংগ্রহ হয়েছে 2,19,000 কোটি টাকা। তার মানে চাকুরিজীবী অথবা স্বাধীনজীবী মধ্যবিত্ত যাঁরা আয়কর দেন তাঁরা এবার বাজেটের বোঝা বহন করছেন। দেশের আর্থিক দায়িত্ব পালনে পুঁজিবাদী কর্পোরেট সেক্টরকে পিছনে ফেলে দিয়েছে মধ্যবিত্ত সমাজ। পুঁজি আকর্ষণ করতে ও শিল্পায়নে উৎসাহ দিতে প্রতি বছরই বাজেটে কর্পোরেট সেক্টরের জন্য কিছু না কিছু থাকে। মধ্যবিত্ত রোজগারেদের জন্য কি থাকে? 2014 সালের পর আয়করে ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়নি। নতুন ব্যবস্থা বা নিউ ট্যাক্স রিজাইমের মাধ্যমে বিকল্প অফার এসেছে করদাতাদের জন্য। রোজগারে মধ্যবিত্তদের আশা এবারের বাজেটে কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে মধ্যবিত্তদের স্বস্তি দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কারণ প্রত্যক্ষ কর সংগ্রহের হিসেব বলছে দেশের রাজস্ব আদায়ের বিশাল একটা বোঝা মধ্যবিত্তরাই বহন করতে শুরু করেছেন। দেখুন, মানুষ যদি কর ফাঁকি দেয় তাহলে সরকার উন্নয়ন করবে কি করে? দেখলেন তো, আমরা সাধারণ মানুষ আমাদের দেওয়া আয়করের টাকা থেকেই, মানে আমরাই বেশি টাকাটা দিই। ওই কর্পোরেট ট্যাক্স, কর্পোরেট সংস্থাগুলো যা টাকা দেয় তার থেকে অনেক বেশি কর আমরা দিই। এবার বলা হয় যে ছাড় দেওয়া হয় কেন না, ওই কর্পোরেট সংস্থাগুলো যত ছাড় পাবেন শিল্প বাড়বে, তত কর্মসংস্থান বাড়বে বা জিনিসপত্রের দাম কমবে, এরকম একটা ভাবনা চিন্তা হয় আর কি। কেউ যদি ছাড় পান তাহলে সেই ছাড়টা তিনি সাধারণ মানুষকে দেবেন। বাস্তবে হয় নাকি সেটা? কেউ ছাড় পেয়ে আরেকজনকে ছাড় দিয়েছেন আজ পর্যন্ত কোনো কিছুতে হয়েছে? দেখুন, দেশের মাত্র
24 লক্ষ মানুষ ঘোষণা করেছেন তাদের বার্ষিক আয় 10 লক্ষ টাকার ওপরে। একবার আক্ষেপ করে বলেছিলেন প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তার এই আক্ষেপটা অত্যন্ত বাস্তব, জানেন তো, যে কঠোর বাস্তব যে কোনো সরকারের জন্য। দেখুন, তাহলে চলতি বছরে প্রত্যক্ষ কর আদায়ের যে পরিসংখ্যান সিবিডিটি প্রকাশ করেছে, তাতে বলতে হবে যে কর ফাঁকি অনেকটাই কমাতে পেরেছে কেন্দ্রীয় সরকার। কর আদায়ের ব্যবস্থা সরল করা হয়েছে, বেশি শতাংশ মানুষকে ওই করের আওতায় নিয়ে আসা হয়েছে। মধ্যবিত্ত আয়করদাতারা বাণিজ্যিক সংগঠনগুলোকে ছাপিয়ে যেতে পেরেছে। একে কেন্দ্রীয় সরকারের নীতির সাফল্য হিসেবেই ব্যাখ্যা করেছে বাংলার বিজেপি নেতারা। এটা ছাড়া আর কী করবেন? তারা কি নিন্দে করবেন? ওদের কথা শুনুন, তারপর সেই কথাগুলো বলবো যে কথাগুলো এক্ষেত্রে অন্তত না বললেই নয়। এবং এই সময়কালে 2014 পরবর্তী ভারতবর্ষের অর্থনীতিকে শুধু একটা স্টেবল ইকোনমির দিকে নিয়ে যাওয়া হয়নি, IMF এর অনুসারে এটি এই মুহূর্তে বিশ্বের যে মন্দা তার মধ্যে অন্যতম সোনালী বিন্দু হিসেবে এটাকে চিহ্নিত করা হয়েছিল। তার ফল হিসেবেই আজকের দিনে দাঁড়িয়ে বাজার বেড়েছে এবং বাজার বাড়ার কারণেই আজকে এই কর বৃদ্ধি বা কর আদায় বৃদ্ধি ইত্যাদি হয়েছে। দেশের মানুষকে আরো বেশি করদাতা তৈরি করা এটা একটি যে কোনো সরকারের সুশাসনের নমুনা। তাই নরেন্দ্র মোদী সরকারের এই আমলে যেভাবে করদাতার সংখ্যা বাড়ছে, এবং এখন জানেন আপনারা যে ফেসলেস করের যে হচ্ছে আপনার তার ফেসলেস ব্যবস্থা তৈরি হচ্ছে টু স্ক্রুটিনি। তো এইরকম একটা পরিস্থিতিতে যদি ভারতবর্ষে করদাতার সংখ্যা বাড়ে, ব্যক্তিগত আয়করের সংখ্যা কর্পোরেট ট্যাক্সকে ছাপিয়ে যায়, তাহলে বুঝতে হবে আমাদের ইকোনমি ইনফর্মাল থেকে ফর্মাল ইকোনমির দিকে যাচ্ছে। এবং যা আমাদের যেটা উদ্দেশ্য যে বিকশিত ভারত, ডেভেলপড ইন্ডিয়া, সেই ডেভেলপড ইন্ডিয়ার দিকে সম্প্রসারিত হচ্ছে ভারতবর্ষের অর্থনীতি, এটাই তার প্রমাণ। কর্পোরেটদেরকে সাহায্য এর আগে ইউপিএ সরকারের আমলেও অভিযোগ ছিল, কংগ্রেসও করেছিল, কিন্তু বিজেপি সরকার সেটাকে কোন একটা চক্ষু লজ্জাহীন নিষ্ঠুরতার পর্যায়ে তুলে নিয়ে গেছে। ভারতের ইতিহাসে, স্বাধীন ভারতের ইতিহাসে কোনোদিন এই জিনিস হয়নি যে ডাইরেক্ট ট্যাক্স কর্পোরেটের থেকে বেশি একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ যিনি উপার্জন করছেন, উপার্জনশীল মধ্যবিত্ত মানুষ, তিনি পরিমাণে বেশি দিয়েছেন। দেখুন, বিজেপি নেতারা যেটা বলছেন তার মধ্যে সারবত্তা আছে। আমাদের অর্থনীতি স্ট্রং, অন্তত এই মুহূর্তে সত্যি। আমাদের এখানে করদাতার সংখ্যা বেড়েছে, সত্যি। কর আদায়ও বেড়েছে, এতেও কোনো সন্দেহ নেই। কিন্তু কাদের মধ্যে কর আদায় বেড়েছে? পরিসংখ্যান বলছে মধ্যবিত্তদের মধ্যে। এবার মধ্যবিত্ত কারা? মূলত সরকারি আর বেসরকারি চাকরিজীবীরা। তারা সংখ্যায় কত? অর্থনীতিবিদ দেবাশিস সরকার হিসেব দিয়েছেন যে মধ্যবিত্তরা মোট জনসংখ্যার 5% বেশি নয়। তার মানে দেশের মাত্র 5% মানুষ দেশের 60% ডিরেক্ট ট্যাক্স দিচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়, কর দেওয়ার পর যে টাকাটা হাতে থাকছে সেটাতেও কি ওই ট্যাক্স বসছে না? খেয়াল করে দেখুন তো, আপনি তো তেল, সাবান, খাবার দাবার, অন্যান্য সমস্ত ভোগ্য সামগ্রী কিনছেন, এবং এটা কারা কিনছেন বেশি বলুন তো? ওই মধ্যবিত্তরা। বাইকে পেট্রোল ঢেলে বা গাড়িতে পেট্রোল ঢেলে ছুটছে কারা? মধ্যবিত্তরা। রেস্তোরাঁয় খেয়ে পরিষেবা কর গুনছে কারা? মধ্যবিত্তরা। শাহরুখ খান, সলমান খানের সিনেমা দেখে বিনোদন কর দিচ্ছে কারা? মধ্যবিত্তরা। এবার ভাবুন, প্রত্যক্ষ কর হচ্ছে মোট রাজস্ব আদায়ের 51%, আর পরোক্ষ কর বা ওই জিএসটি বা অন্যান্য করটর যা আছে সেটা 49%। এবার খেয়াল করে দেখুন, দুটো ক্ষেত্রেই, সেটা 51 হোক বা 49 হোক, দুটো চাপই সব থেকে বেশি পড়ছে মধ্যবিত্তের ওপর। বিশ্বের সব থেকে জনবহুল দেশ কিন্তু আমরা ভুলে যাবেন না, 150 কোটি মানুষ, 5ম বৃহত্তম অর্থনীতি। সেই এত বড় একটা দায়িত্ব, এই দেশের রাজস্বের প্রায় পুরোটাই বহন করছে কারা? এই 5% মধ্যবিত্ত। নিজেদের পিঠ চাপড়াতে ইচ্ছে করছে, জানেন তো, নিজেদের। আমরা যে এই দেশের জন্য আমাদের আত্মত্যাগ, আত্মবলিদান এবং এই যে দায়িত্ব ঘাড়ে তুলে নেওয়া, কত শক্ত আমাদের কাঁধ বলুন তো। অর্থনীতিবিদরা কি বলেন জানেন? বলেন এই দেশের জাবদা খাতায় যেটুকু লাভের অঙ্ক জমা হয় তার অনেকটাই কিন্তু এই মধ্যবিত্তদের দান, যাদের আয়ে 1 নয়া পয়সা ব্ল্যাক মানি নেই।
এই অংশের মানুষ কিন্তু কখনো দেশে কালো টাকা তৈরি করে না, এরা কখনো কর ফাঁকি দেয় না, এরা যে টাকাটা আয় করে সেই টাকাটা একদম সাদা টাকা আয় করছে এবং যে ট্যাক্স দিচ্ছে সেই টাকাটাও খুব নির্দিষ্টভাবে ডিফাইন্ড, এখান থেকে কোনো রকমভাবে তারা নড়াচড়া করতে পারে না। সরকার জানে যে এই অংশটা এমন একটা অংশ যারা এ ক্ষেত্র থেকে বেরিয়ে অন্য তাদের কাছে বিকল্প কোনো ব্যবস্থা নেই, ফলে সরকারের কাছে এটা অনেক নিশ্চয়তার জায়গা যে এই অংশের মানুষের উপর যদি আমি কর ব্যবস্থা ন্যূনতম পরীক্ষা নিরীক্ষা করি, তারা কিন্তু সরকারকে কোনো পাল্টা হুঁশিয়ারি দিতে পারবে না। একমাত্র তাদের সামনে একটা রাস্তা থাকে 5 বছর পর তাদের মতদান প্রক্রিয়া, ভোটের মাধ্যমে সরকার গঠনের ক্ষেত্রে ভূমিকা। কিন্তু সেখানেও মধ্যবিত্ত অংশ মোট যে জনসংখ্যা সরকার তৈরির ক্ষেত্রে যে সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ, তাতে এটা একটা নিশ্চিতভাবে সংখ্যা, কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয় যারা একটা সরকারকে রাখা বা সরকারকে পাল্টে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দেখুন, মধ্যবিত্তের পালানোর উপায় নেই, মধ্যবিত্তের ভোট দিয়ে বা না দিয়ে ব্ল্যাকমেল করার ক্ষমতা নেই, তাই সরকারেরও মধ্যবিত্তকে নিয়ে ভাবার কোনো কারণই নেই। ট্যাক্স কাঠামো যাই হোক, 5% মধ্যবিত্ত তার সাথে মানিয়ে নিতে বাধ্য, কারণ 5% মানুষের ভোটে তো আর সরকার উল্টে যাবে না। ওপর দেখলে কিন্তু কথাটা সত্যি বলে মনে হতে পারে, কিন্তু তলিয়ে দেখলে ওই সোনার ডিম পাড়া হাঁসের গল্প মনে আছে? ওই যেখানে পেটে হাঁসের ডিম ভরা মনে করে হাঁসটাকেই মেরে ফেলেছিল এক মধ্যবিত্ত। এক্ষেত্রে সরকারও তার সামনে কিন্তু ওই অর্থনীতির ডিম পাড়া হাঁস হচ্ছে আমরা, মানে মধ্যবিত্তরা। অর্থনীতির ভারসাম্য আমরাই বজায় রেখেছি, এবার সারা পৃথিবী কিন্তু ভারতের এই বিশাল বাজারের ওপরেই দাঁড়িয়ে থাকে। এবার খেয়াল করে দেখুন, আমাদের কাঁধে কি বোঝা বাড়ছে না? প্রত্যেক বছর কিন্তু মুদ্রাস্ফীতির প্রভাবে টাকার দাম কমছে, জিনিসের দাম বাড়ছে, আপনার আমার পকেটে চাপ বাড়ছে। এইটার প্রভাব কি পড়বে না? মানে যে বাজারটা গোটা বিশ্বকে আকৃষ্ট করছে, তার তো ক্রমশ ক্রয় ক্ষমতা কমছে, কারণ এই টাকার দাম কমছে, হাতে টাকা কমছে। ভারতের বাজার কিন্তু তার মানে আস্তে আস্তে দুর্বল হচ্ছে। মধ্যবিত্ত মরে গেলে নাই দেশ বাঁচবে, নাই দেশের গণতন্ত্র। এবার আমাদের রাজ্যের পরিস্থিতিটা বিচার করে দেখুন। মধ্যবিত্ত সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বকেয়া, শিক্ষকদের মহার্ঘ ভাতা নেই, শিক্ষিত মধ্যবিত্ত পরিবারের বেকারের চাকরি নেই, যোগ্য শিক্ষকরা রাস্তায় বসে আছেন। আর দুর্নীতির কারণে কিছু মানুষের হাতে কাঁড়ি কাঁড়ি কাঁচা টাকা। আর গরিবের আয় বলতে তো ওই মাসে 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার আর 100 দিনের কাজের কেন্দ্রীয় প্রকল্প, দুর্নীতির কারণে সে টাকাও বন্ধ রয়েছে। তার মানে সারা দেশে মধ্যবিত্তের কাঁধে যে করের বোঝা রয়েছে, এখানেও রয়েছে। এখানে মরার ওপর যা রয়েছে খাঁড়ার ঘা। কেন্দ্রীয় বাজেটের পাশাপাশি তো রাজ্য বিধানসভাতেও বাজেট পেশ হবে। রাজ্য সরকার মধ্যবিত্তের জন্য কোনো পদক্ষেপ করতে পারবে কি? মানে ওসব দিয়ে কোথাও গিয়ে তো কারুর কিছু ভাবনা চিন্তার বিশেষ ছবি দেখা যায় না। এক্ষেত্রে তারা আমাদের তো হাত পা বাঁধা বলে চুপচাপ করে বসে থাকেন। মানে সবাই মধ্যবিত্তকে নীরবে অগ্রাহ্য করার কৌশলটাই কিন্তু চালিয়ে যাবে। এটাই কিন্তু আপনার আমার ভবিতব্য। রাজ্য সরকারের তো ট্যাক্সে ছাড় দেওয়ার ক্ষমতা নেই, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। কিন্তু রাজ্য সরকার যেটা করতে পারে সেটা হচ্ছে রিলিফের পলিটিক্স ফর দ্য পিপল, প্রো পিপল রাজনীতি। রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1000 টাকা, 1000 টাকাকে 1200 টাকা করেছে এই একটাই কারণে, যাতে প্রান্তিক মানুষ, গরিব মানুষের হাতে ন্যূনতম অর্থ পৌঁছয়। অর্থাৎ মানুষের হাতে ক্রয় ক্ষমতা তৈরি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যুগান্তকারী যে প্রকল্পগুলো, সেগুলো রাজ্যের মানুষ, যার জন্য আমাদের স্টেটের জিএসডিপি বেশি। অন্য স্টেট ওন ট্যাক্স কালেকশন সেটা এতটাই কম যে আমাদের রাজ্যের পেনশন, ইন্টারেস্ট, লোন আর সরকারি কর্মচারীদের মাইনে দিতে যে টাকা খরচা হয় সেটা রাজ্য তার নিজের আয় থেকে তুলতে পারে না। ফলে রাজ্য পুরোটাই নির্ভরশীল হচ্ছে কেন্দ্রের প্রকল্প এবং ধারের উপরে। ফলে
তৃণমূলের কাছ থেকে বাজেট শুনলে পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষ পশ্চিমবঙ্গের মতন নিচের দিকে চলে যাবে। দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের, দুর্ভাগ্য যে আমরা তৃণমূল শাসিত, যে আমরা এখানে পরিযায়ী লেবার ছাড়া, পরিযায়ী শ্রমিক ছাড়া আর কিছু তৈরি করতে চাই না। এখানে সরকার শাসিত দলের প্রধান দাবি আমাদের মাটি কাটার অধিকার দাও, আমাদের 100 দিনের কাজ করতে দাও। আমরা বলি না আমাদের শিল্প দাও, আমাদের শিল্প কারখানায় কাজ দাও, হোয়াইট কলার জব দাও, সরকারি ক্ষেত্রে কাজ দাও। এডগার অ্যালান পোর একটা ছোট গল্প আছে জানেন তো, নাম হচ্ছে দ্য পারলয়েন্ট লেটার, মানে চুরি যাওয়া চিঠি। এবার এই গল্পে একজন চিঠি চোর রানীর হেফাজত থেকে একটা ব্যক্তিগত চিঠি চুরি করে ফেলেছে। এবার চিঠি চোরের বাড়িতে গোয়েন্দারা গেছে, তন্ন তন্ন করে খুঁজেছে, চিঠিটা আর খুঁজে পায়নি। পরে ঘটনাক্রমে জানা গেছে যে ওই চিঠি চোর বাড়িতে অন্য সব কাগজপত্রের মধ্যে চোখের সামনে একদম ওই চিঠিটা এমনভাবে ফেলে রেখে দিয়েছিল যে সেটার কোনো গুরুত্বই নেই এরকম মনে হচ্ছিল। পরে গোয়েন্দারা ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন তারা চোরের ভাবনার গতি প্রকৃতি ধরতে পারেননি। আমাদের ভাবনার গতি প্রকৃতি সরকার ধরতে পারে কি? এটা কিন্তু বড় প্রশ্ন জানেন তো। নইলে কর বা মধ্যবিত্ত এই সমস্ত বিষয়ে তাদের ভাবনা চিন্তাগুলো হয়তো অন্য খাতে বইত। আবার এই অন্য খাতে বওয়াটা যদি তারা ধরতে পারতেন তাহলে কুলতলির সাদ্দাম সর্দার যেভাবে প্রায় সবার নাকের ডগায় ওই রকম একটা কুঁড়ে ঘরে লুকিয়েছিল, ওই যেরকম অ্যালান পোর গল্পে চিঠি চোর সব কিছুর মধ্যে চোখের সামনে ফেলে রেখেছিল, সেই মানসিকতাটাই তো স্পষ্ট। একজন ধুরন্ধর অপরাধী, তার মানে সে অভিযুক্ত যে এইভাবে সবার চোখের সামনে ভেরির ধারে মেঠো রাস্তার ওপর একটা কুঁড়ে ঘরে লুকিয়ে থাকতে পারে, আজকের পশ্চিমবঙ্গ পুলিশের মাথাতেও কিন্তু সেটা আসেনি। পোর গল্পটা প্রথম প্রকাশিত হয়েছিল 1845-এ, মাঝখানে প্রায় 179 বছর পেরিয়ে গেছে, কিন্তু রাজ্যের সুদক্ষ পুলিশ আর গোয়েন্দারা তারা কিন্তু পুরনো ছকটা, এতদিনের পুরনো ছক ধরতে পারেনি। আর সাদ্দাম এখানেই টেক্কা দিয়ে বেরিয়েছিল প্রথম কয়েকদিন আর কি। শেষ রক্ষা অবশ্য হয়নি, কারণ ওই বললাম মাঝখানের এই 179 বছর কেটে গেছে, এখন মোবাইল টোবাইল আছে, তো তাই অসতর্কতায় মোবাইল অন করতেই তার টাওয়ার লোকেশন দেখে ওই ঠাকুরাই নদীর গায়ে ভেরির ধারে একটা কুঁড়ে ঘর থেকে সাদ্দামকে ধরে ফেলেছে পুলিশ। এর আগে সোমবারও পুলিশের নাগাল থেকে পালিয়ে গেছিল সাদ্দাম। অবশেষে বুধবার রাত 1:15 নাগাদ সাদ্দাম পুলিশের জালে ধরা পড়েছে। তবে তার ভাই সাইরুল এবারও পালিয়ে গেছে, সে গুলি ফুলি চালিয়েছিল বলে শোনা গেছিল। এই সাদ্দামের আইনজীবী আজ একটা দারুণ কথা বলেছেন জানেন তো, তার মক্কেল নাকি মানুষের সেবা করেন, তাই পুলিশ যতবার সাদ্দামকে ধরতে গেছে ততবারই নাকি ওই মানুষই পুলিশ আর সাদ্দামের মাঝে ঢাল হয়ে দাঁড়িয়েছে। ভাবুন তো, চোরা কারবারের চক্র তৈরি, নকল অ্যান্টিক বিক্রি আর নকল সোনা পাচারের জন্য ভিন রাজ্যে দালাল নিয়োগ থেকে শুরু করে ফাঁদ পেতে ক্রেতা ধরেই কুলতলির গ্রামে আনা, তাদের আটকে রেখে লুটপাট করা, এইসব যদি এসবের জন্য অবশ্য লোক নিয়োগ করতে হয়েছে, এইসবের জন্য এইভাবে যদি সমাজের জন্য কিছু করা হয় তাহলে নিশ্চিতভাবে এই সাদ্দামকে আপনি সমাজ সংস্কারকও বলতে পারেন, এতেও কোনো আপত্তি নেই, ব্যাপারে কোনো সন্দেহ থাকাই উচিত না। কিন্তু কথা হচ্ছে যে এগুলোকে মানুষের জন্য কাজ বলে আদালতে প্রমাণ করা যাবে তো? একজন মানুষ যে সমাজসেবার সঙ্গে যুক্ত, তাকে যখন পুলিশ অ্যারেস্ট করতে গেছিল, এলাকার লোকজন জিজ্ঞাসাবাদ করেছে যে একটা সমাজসেবীকে কেন অ্যারেস্ট করা হচ্ছে, সেই কারণে ঘটনাটা ঘটেছে। ফিশারির মালিক হচ্ছে মান্নান খান। মান্নান খানের 3-4টে আলাঘর ছিল, ওর একটা আলাঘরে এ শেল্টার নিয়ে বসেছিল। এ আর মান্নান, সাদ্দাম সর্দার আর মান্নান দুজনেই শেল্টার নিয়ে বসেছিল। আমরা খবর পাই, খবর পেয়ে ওখানে আমরা গিয়ে রেড করে আমরা দুজনকেই অ্যারেস্ট করি। এই দুজনেরই ক্রিমিনাল ইনসিডেন্টস আছে, এও চক্রের সঙ্গে যুক্ত, এর এগেনস্টও কেস আছে বিভিন্ন। নিজেকে তো সিপিএম মেম্বার বলছে। দেখুন, লক্ষ্যের থেকে যদি উপলক্ষ্যটাকে একবার বড় করে দেওয়া যায় না, তাহলে লক্ষ্যটা কিন্তু অনেক সময় আড়ালে চলে যায়। এবার সাদ্দামের ক্ষেত্রে দুটো জিনিস আছে, দুটো জিনিস আমাদের চোখের সামনে। এক তো তার কার্যকলাপ, বলছিলাম ওই যেভাবে এই বিভিন্ন 2 নম্বরী কাণ্ড কারখানা করতেন আর কি, সেই অ্যান্টিক ট্যান্টিক থেকে শুরু করে লুটপাট, নকল সোনা, চোরাচালান, কিছুই তো বাকি নেই। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে তার খাটের তলায় ওই সুরঙ্গ করে রাখা, সেটা নিয়েও প্রবল আলোচনা। এটা কি, কেন, সবাই মাথা চুলকে তো শেষ করে ফেলছেন।
এবার কোনটা যে মানে সাদ্দাম যেহেতু এত ধুরন্ধর এবং যেহেতু আমাদের ওই অ্যালানপোর গল্পটা মাথায় আছে, তাই বুঝতে ইচ্ছে করছে যে কোনটা লক্ষ্য আর কোনটা উপলক্ষ্য। দেখুন বলুন তো, কে নিজের শোবার ঘরে খাটের নিচে এরকমভাবে একটা সুড়ঙ্গ বানিয়ে সেটাকে নিয়ে খালে ফেলে? সেই খাল আবার গিয়েছে মাতলার মতো একটা ভয়ঙ্কর নদীতে। এমনিতেই মাতলা নদী ভয়ানক, জোয়ার ভাটার খেলা লেগেই আছে, সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে ফুলে ফেঁপে ওঠে। নদীর জল বাড়লে সেই খালের জল বাড়বে, সাদ্দামের বানানো সুড়ঙ্গ দিয়ে জল আরও উপরে উঠবে, জলে সাপখোপ ভেসে আসতে পারে। মানে এত কিছু বিপদ কেউ নিজের খাটের তলায় নিয়ে বাস করতে পারে? আপনি ভাবুন পুলিশ কি ভাবছে। আমরা একটা ইঙ্গিত পেলাম যে ওটা কি আসলে শৌচালয়, মানে সাদ্দাম শুধু বাথরুম করার জন্য ওরকম একটা সুড়ঙ্গ বানিয়েছিল কেন? আবার তাতে আবার তালা দেওয়া গেট, এই সমস্ত যদি প্রশ্ন খানিকক্ষণের জন্য সরিয়েও রাখি, তাহলে যেটা বড় হয়ে দাঁড়ায় সেটা মাইথোলজির প্রশ্ন। ওই সাদ্দামের সুড়ঙ্গ বা তার চোরাচালান এগুলোকে ভুলে যান, ওগুলো পুলিশের কাজ, তারা খুঁজে বার করে কিছু একটা করুক। কিন্তু রাজনীতি আমাদের ওই বললাম না, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড এমনকি অতীতেরও টাইম মেশিনে চড়িয়ে কোথাও গিয়ে একটা ঘুরিয়ে দিতে পারে, সফর করিয়ে দিতে পারে। আর মহাকাব্য সে তো তাদের হাতের মুঠোয়। এই জন্যই আজকে আমরাও একটুখানি ওই ঘটোৎকচের কথা ভাবার চেষ্টা করছি। বলুন তো, ঘটোৎকচের মৃত্যু কীভাবে হয়েছিল মনে আছে? ঘটোৎকচ মৃত্যুর মুহূর্তটায় ঠিক কী করেছিল? প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে ভীমের পুত্র ঘটোৎকচ মারা গিয়েছিলেন ওই কর্ণের ছোড়া শক্তি অস্ত্রে। এই ইন্দ্রের দেওয়া শক্তি অস্ত্রের শর্তই ছিল এই অস্ত্র মাত্র একবার ব্যবহার করা যাবে, কিন্তু যার বিরুদ্ধে এটা ব্যবহার করা হবে তার মৃত্যু নিশ্চিত। এই গ্যারান্টিটা ইন্দ্র কর্ণকে দিয়েছিলেন, আর কর্ণ সেটা তুলে রেখেছিলেন অর্জুনের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। কিন্তু পাণ্ডবরা ওই যাতে ওই অস্ত্রটা আগেই ইউজড হয়ে যায় সেই জন্য এই ঘটোৎকচকে এগিয়ে দিয়েছিলেন। ঘটোৎকচ এমন যুদ্ধ করছিলেন যে কর্ণ বাধ্য হন ওই অস্ত্র প্রয়োগ করতে। শক্তি অস্ত্রে ঘটোৎকচ মারা তো গেলেন, কিন্তু শেষ মুহূর্তে, মৃত্যুর ঠিক আগের মুহূর্তে কি করলেন? শরীরটাকে এত বড় করে নেন, বহুগুণে বাড়িয়ে নেন এবং গিয়ে পড়েন কৌরব পক্ষের দিকে। তার শরীরের নিচে চাপা পড়ে বহু কৌরব সৈন্য মারা যান। এই সাদ্দাম কি তৃণমূলের ঘটোৎকচ? আমি বলছি কিন্তু এমনি না, খেয়াল করে দেখুন, জায়ান্ট থেকে জেসিবি যাদের বিরুদ্ধে এই সাম্প্রতিককালে এই অত্যাচারের অভিযোগ উঠেছে, কোনোটাকেই তৃণমূল কিন্তু বাম আমলের দিকে ঘুরিয়ে দিতে পারেনি। বিক্রমের ঘাড়ে যেমন বেতাল, তেমন তৃণমূলের ঘাট থেকে ওই 34 বছরের ভূত তো নামেনি। তারা সব কিছুতেই সেই ভূত খুঁজে বার করার চেষ্টা করে। শেষে সেই ভূত মানে এই জায়েন্ট বা জেসিবিতে পাচ্ছিল না, বয়স অল্প, অবশেষে সেই ভূত কুলতলিতে ঝুলি থেকে বেরোলো। সাদ্দাম ধরা পড়েছেন কোথা থেকে? শোনা যাচ্ছে সিপিআইএমের এক কর্মীর, মানে ওই পুলিশ যা বললো উনি সিপিআইএম করেন, তার আলাঘর থেকে। এবার সাদ্দামের সাথে মান্নান খান নামে এই সিপিআইএম নেতাকেও পুলিশ গ্রেফতার করেছে। ফলে ডাকাতি, চোরা কারবার আর খুনে অভিযুক্ত সাদ্দামকে বাম আমলের ফসল বলতে তৃণমূল দুবার ভাবছে না। ঘটনাকে কেন্দ্র করে এত তোলপাড়, এত কিছু, এই সমস্তর পিছনে রয়েছে সিপিএমের একটা রহস্যজনক হাত, এবং তারা বাম আমল থেকে এগুলো ঘটছে এবং দীর্ঘদিন ধরে এগুলো ঘটে চলেছে। প্রাক্তন বিধায়কের ছায়াসঙ্গী বলা যায়, তারই সঙ্গে চলে এবং তার আলায় থেকে খবর পেয়ে পুলিশ সেখান থেকে গিয়ে তাকে ধরে নিয়ে আসে। সিপিএমের সঙ্গে রশিদ খানের সম্পর্ক ছিল, সিপিএমের সঙ্গে মজিদ মাস্টারের সম্পর্ক ছিল, সিপিএমের সঙ্গে তপন শুকুরের সম্পর্ক ছিল, আর সিপিএমের সঙ্গে সম্পর্ক নেই। তৃণমূল আমলে দুর্নীতির একটা প্রাতিষ্ঠানিক চেহারা হয়েছে, যাতে করে যে কোনো চ্যাং ব্যাং সমাজবিরোধী, যারা আদারওয়াইজ গর্তে ঢুকে থাকতো, যারা মাথা তুলতে ভয় পেত, সেই লোকেরা সব বুক ফুলিয়ে বেরিয়ে ভাবছে যে এই যে আমাদের রোজগার করার টাইম এসছে, এই সরকার আমাদের যা খুশি তাই আমরা বলবো, কেউ কিছু বলবে না। ফলে তো বাড়ির তলায় সুড়ঙ্গ বানিয়ে দিয়েছে। এগুলো সমস্তই হচ্ছে আইবস, কারণ আজকে ক্রিমিনালদের আশ্রয় দিচ্ছেন, ক্রিমিনালদের মাথার উপর আশীর্বাদ রাখছেন আমাদের মুখ্যমন্ত্রী এবং এই সরকার। আমি জাস্ট এইটার জন্য ওয়েট করছিলাম, জানেন তো, যে এবার বিজেপি মানে তৃণমূল আর সিপিআইএম তারা তো নিজেদের মধ্যে যা তীর পাল্টা তীর যা ছুড়ে নিচ্ছে, বিজেপি নিঘাত দুদলকে এবার একসঙ্গে করে দেবে, এদের যৌথ উদ্যোগে এই সমস্ত সাদ্দামরা তৈরি হচ্ছে। কে আর চান্স ছাড়ে বলুন? দেখুন,
ভোটের পর থেকে এই আইন শৃঙ্খলাজনিত ইস্যুর তো অভাব নেই, চারপাশে তো ছড়িয়ে জেসিবি, জায়ান্ট, জামাল, সাদ্দাম, স্টারেড। ভাবুন একবার, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হলে তিনি ঠিক কী কী করতেন এই সময়। সেই তুলনায় রাজ্যের বর্তমান বিরোধীদের কীরকম এটা খাপছাড়া লাগছে না? প্রধান বিরোধী দল কোথায়? মানিকচকে পুলিশের গুলি চললো, সেখানেও বামেরা আগে বন্ধ ডেকে দিয়েছে, বিজেপি নেই। দেখে শুনে মনে হচ্ছে বিজেপি নিজের ঘর সামলাতেই মানে এই মুহূর্তে অনেক বেশি ব্যস্ত, জানেন তো। গতকাল সেই যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এমন একটা মন্তব্য করলেন, তারপর অবশ্য আবার নিজেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন। শুভেন্দু অধিকারী প্রথমে বলেছিলেন যে প্রধানমন্ত্রী এই সবকা সাথ সবকা বিকাশের স্লোগানে তার সায় নেই জাতীয়তাবাদী মুসলিম বলাতেও। পরে অবশ্য শুভেন্দু অধিকারী বলেছেন যে তার কথা ভুল ব্যাখ্যা হয়েছে, তিনি প্রধানমন্ত্রী স্লোগানেই ভরসা রেখেছেন। কিন্তু সে তো ঠিক আছে, এই কথাটা বলার পরেই কিন্তু মানে আমি দেখলাম গোড়ার থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সম্পূর্ণ উল্টো মেরুতে দাঁড়িয়েছেন। পরিষ্কার বলে দিয়েছেন যে এগুলো শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত মত, দলের মত নয়। আজও তিনি একই জায়গায় অনড়। শুভেন্দু অধিকারী তিনিও নিজের জায়গা থেকে একচুল লড়ছে না, বরং বলছেন যে মুখে স্বীকার করতে না পারলেও বিজেপির রাজ্য সভাপতি নাকি মনে মনে তার মতেরই সমর্থক। মানে যারা বিজেপির সঙ্গে আছেন, বিজেপিও তাদের সঙ্গে আছে। সবকা সাথ সবকা বিকাশের ফর্মুলাটা একটু বদলে দিয়েছেন, কিন্তু এটাই নাকি বিজেপির রাজ্য সভাপতিরও মনের কথা। হ্যাঁ, তিনি জানেন, অথচ দেখুন সুকান্ত মজুমদার কথাটা নাকি মুখ ফুটে বলতেই পারছেন না। আচ্ছা, শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের মনের কথা কবে থেকে এত পরিষ্কার করে বুঝতে পারছেন বলুন তো? এই ইস্যুতে কি বাংলার বিজেপি পুরো আড়াআড়ি দুটো ভাগ হয়ে গেছে? আজকে কিন্তু দেখে তাই মনে হচ্ছে। আজ অর্জুন সিং বলেছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি 2000% একমত। তথাগত রায়ও বলেছেন বিরোধী দলনেতাই ঠিক। উল্টো দিকে রাহুল সিনহা বুঝিয়ে দিয়েছেন তিনি সুকান্ত মজুমদারের মতের শরিক। এখান থেকে দুটো উপসংহার টানা যায়। এক, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে যে সন্দেহটা, সেটা ঠিক। তাদের মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ চলছে এবং এক্ষেত্রে একজন দলের সংবিধান অনুযায়ী, দলের পলিসি অনুযায়ী কথা বলছেন, দলের শৃঙ্খলা মানছেন, আরেকজন সেটা মানছেন না। আর দুই, এই সমস্ত অন্তর্দ্বন্দ্ব এগুলো আসলে লোক দেখানো। আসলে বিজেপি নেতারা বুঝেছেন যে শুভেন্দু অধিকারীর কথা নিয়ে যত বিতর্ক হবে ততই মেরুকরণটা পোক্ত হবে, আর ততই বঙ্গ বিজেপির বিকাশ হবে। আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ। 100 জন মুসলিমের মধ্যে 91 জন 2021-এ ভোট দিয়েছিলেন মমতা ব্যানার্জিকে। এবারে 95% মুসলিম ভোট দিয়েছে। সেই কারণে আমি রাজনৈতিক আমার অ্যাঙ্গেল থেকে বলেছি, আমরা ইসলামের বা কোনো ধরনের বিরোধী নই। আর আমার সংখ্যালঘু মোর্চার ভাই বোনেরা, আপনারা শুনে রাখুন, আমাদের সাথে যে আমি তাদের সাথে। কেউ তার ব্যক্তিগত অভিমত জানাতে পারে, তবে এটা ব্যক্তিগত মত হতে পারে। পার্টি এই মতকে এন্ডোর্স করে না। হ্যাঁ, ভোট পাচ্ছে না, ভোট দেবে না, আমরা জানি তো ভোট দেবে না। বিজেপির রাজ্য সভাপতি হিসেবে তিনি স্বীকার করুন আর নাই করুন, আমার মতের বা আমার বক্তব্যে তোমরাকে সহমত হতেই হবে। প্রকাশ্য না করলে মনে মনে করতে হবে। আমি এই নীতিতে বিশ্বাস করি, এই নীতিতে কাজও করি। এই নীতিতে আমি আমার নির্বাচন কেন্দ্র এই নীতিতে কাজ করি। যেহেতু শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের রাজ্য নেতা, সেই জন্য শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বাস্তবটাকে মাথায় রেখে এই কথা বলেছেন। এর সাথে নরেন্দ্র মোদীর বক্তব্যের কোনো বিরোধ নেই। এটা কোনো পার্টি লাইন নয়, এটা ওনার ব্যক্তিগত আবেগ থেকে উনি এই কথাটা বলেছেন। একমাত্র বাঘের বাচ্চার মতন শুভেন্দু অধিকারী এটা বলেছেন। কে কি বলছে আমি জানি না। আমি শুভেন্দু অধিকারীকে 200% না 2000% সমর্থন করছি। শুভেন্দু অধিকারী FIR নেমড সিবিআই এর প্রতিষ্ঠিত তোলাবাজ, চোর, জালিয়াত, ব্ল্যাকমেলার।
দেখুন এই মানে বিজেপির সঙ্গে আমাদের একটা আইডিওলজিক্যাল ব্যাটল, যদি আপনি আইডিওলজি বলেন তাহলে পুরোটাই আমি তাদের বিরুদ্ধে, কিন্তু এর মধ্যে রাজনীতিবিদ হিসাবে রাজনীতির ক্ষেত্রে আমার মনে হয় দিলীপ ঘোষ এনাদের মধ্যে নিশ্চিতভাবে 1 নম্বর। বিরোধী নেতা হিসাবে, বিজেপির নেতা হিসেবে তৃণমূলের সঙ্গে লড়াইয়ের প্রশ্নে এইসব সুকান্ত বাবুদের থেকে তো ঢের এগিয়ে শুভেন্দু অধিকারী। তো সুতরাং এরা সবাই মিলেও কি শুভেন্দুকে ওখানে পাল্লা দিতে যাবে? এরপর কি হবে সেটা আপনাদের বলে দিচ্ছি। সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছড়িয়ে যাবে শুভেন্দু অধিকারী তিনি কি তৃণমূলে ফিরছেন, নাহলে কুণাল ঘোষ কেন শুভেন্দু অধিকারীর প্রশংসা করলেন। দেখুন খুব পরিষ্কার, এটার মধ্যে কোথাও যেন একটা ওই নারদ নারদ শব্দটা শুনতে পাচ্ছি, জানেন তো। শুভেন্দু অধিকারীর সঙ্গে বর্তমান দল বিজেপির যতটা দূরত্ব তৈরির চেষ্টা হবে, হ্যাঁ তত বেশি এই প্রশ্নগুলো মাথার মধ্যে সাঁতার কাটবে। আর বাংলার বিজেপি নেতাও কি তাহলে তৈরি করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস, এই প্রশ্নটাও কিন্তু ভাবতে হবে। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওই নন্দীগ্রামে ভোটে লড়ার কথা বলেছিলেন, তখন তো তিনি শুভেন্দুকে বিজেপির নেতা তৈরি করে দিয়েছিলেন। তারপর নন্দীগ্রামে জিতে বিরোধী দল নেতা হয়ে যেতে শুভেন্দু অধিকারীর কোনো সমস্যা হয়নি। এবার বিধানসভায় শুভেন্দু অধিকারী নিজের রুমে ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু একা যাননি, দুজনকে সঙ্গে নিয়ে গেছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়ে বিজেপির নেতৃত্বের আর কি সন্দেহের তালিকায় তিনি যাতে না এসে যান, এ ব্যাপারে যতই সতর্ক থাকুন আলোচনা সেটা তো হয়েছিল। এবার কুণাল ঘোষ শুভেন্দু অধিকারীর যে প্রশংসা করলেন, সেটা কি নিখাত প্রশংসা নাকি রাজনৈতিক সৌজন্য নাকি ফাঁদ? কিন্তু শুভেন্দুকে ফাঁদে ফেলতে গিয়ে তৃণমূল কি নিজের ফাঁদে পড়ে যাবে না সেক্ষেত্রে, যদি এটা ফাঁদ হয়? মানে পূর্ব মেদিনীপুরের মানুষের কাছে যদি বার্তা যায় শুভেন্দু অধিকারী জেলার সব থেকে বড় নেতা, তাহলে তার খেসারত 2026-এ দিতে হবে না তো? খেয়াল করে দেখুন, এবার পূর্ব মেদিনীপুরের যে 15টা বিধানসভা, তার মধ্যে 14টাতেই কিন্তু লিড রয়েছে বিজেপির। এবার বিধানসভা ভোট পর্যন্ত শুভেন্দু অধিকারী সেই পারফরমেন্সটা ধরে রাখতে পারলে সেক্ষেত্রে কিন্তু তৃণমূল নেতাদের হাত কামড়াতে হতে পারে।